আসসালামু আলাইকুম। আজ 17ই মার্চ 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর তথ্য দিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে অস্বস্তিতে বিএনপি। ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে অকল্পনীয় যা হচ্ছে। এবার বিস্তারিত। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সমসাময়িক ঘটনা নিয়ে তার সোজাসাপটা বয়ানে নানামুখী আলোচনা চলছে। সর্বশেষ তিনি কথা বলেছেন 2014 সনের বিতর্কিত নির্বাচন নিয়ে। বলেছেন, ওই নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়েছিল 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের। তার কথায়, আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে। 3রা মার্চ 2025 সনে ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন, কারণ তখন সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব কি হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তি তাদের অন্যায্য ও অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল, তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে। 2006 সালে তাদের 5 বছরের শাসনামল শেষ হলে সরকার পদত্যাগ করে। তবে নির্বাচনে প্রভাব বিস্তারের বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লগি বৈঠার আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে। ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে যিনি সুপরিচিত ছিলেন, সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যিনি বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ছিলেন। আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো ও জাতীয় পার্টি এই নিয়োগ মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেশের 7টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। বৈঠকের শুরুতে কিছু কথা বললেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে পরবর্তী সময়ে নিশ্চয়ই সরকারকে তিনি তার মতামত জানাবেন, যা দেশের সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও বিএনপির কোনো শীর্ষ নেতা এই বৈঠককে গুরুত্ব দিচ্ছেন না। তারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, তখন নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের বৈঠকের গুরুত্ব ঠিক কতটুকু তা বোধগম্য নয়। গত শনিবার দুপুর 1টায় বিএনপি, জামায়াত ইসলামী, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও এনসিপি সহ 7টি রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকটির উদ্যোক্তা জাতিসংঘের ঢাকা অফিস। বৈঠক সূত্রে জানা গেছে, শনিবার জাতিসংঘের মহাসচিবের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাজনীতিকদের সঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে খোলামেলা আলোচনা হয়। রাজনৈতিক দলের নেতারা তাদের দলীয় মতামত ব্যক্ত করেছেন। তবে বৈঠকের শুরুতেই জাতিসংঘের মহাসচিব রাজনীতিকদের উদ্দেশ্যে বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দলগুলো চাইলে সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ সহায়তা দিতে প্রস্তুত। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব বলেন, জাতিসংঘের উদ্যোগে গোলটেবিল বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ছিলেন, সংস্কার কমিশনের প্রধানরা ছিলেন। মূলত এখানে সংস্কারের ব্যাপারগুলো নিয়ে যেসব কমিশন করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা আমাদের বক্তব্যে এই কথাই বলেছি, সংস্কার তো অবশ্যই করতে হবে। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, সেই সংস্কার অবশ্যই করতে হবে, কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়। মূলত নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে সেগুলো করে ফেলা এবং দ্রুত নির্বাচন করে বাকিগুলো সংসদের মধ্যে করে ফেলা। সংস্কারগুলো চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, দেশের মানুষ যখন একেবারেই ন্যূনতম সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে, তখন এ ধরনের গোলটেবিল বৈঠকের তাৎপর্য তো অবশ্যই থাকবে। জাতিসংঘের মহাসচিব সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তিনি নিশ্চয়ই কোনো না কোনো ভূমিকা নেবেন, কেননা সংস্কার, নির্বাচন কিংবা জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ ৪ দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূস ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। প্রধান উপদেষ্টার চীন সফরসূচি তুলে ধরে শফিকুল আলম বলেন, এই সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বেজিংয়ে ২৮শে মার্চ অধ্যাপক ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুদেশের দ্বিপক্ষীয় সকল বিষয় নিয়ে আলাপ হবে। তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপক্ষীয় সফর। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানাসমূহকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে। অধ্যাপক ইউনূসের সফরসূচি বিষয়ে শফিকুল আলম বলেন, ২৬ মার্চ চীনে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। এরপর ২৭ তারিখে তিনি চীনের হাইনান প্রদেশের অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেবেন। প্রেস সচিব বলেন, বিএফএকে বলা হয় প্রাচ্যের দাভোস। এই সম্মেলনে এশিয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আমরা আশা করছি বিএফএ সম্মেলনের সাইডলাইনে চীনসহ অন্যান্য দেশের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। সফরকালে অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন বলে জানান প্রেস সচিব। শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের সাথে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে তাদের সাথে আলোচনা হবে। তিনি বলেন, চীনের সাথে সম্পর্কটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ইউনূস। শফিকুল আলম জানান, বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সরকার প্রধানের জন্য এই সফরটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস সচিব বলেন, এই সফরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মূল ফোকাস থাকবে চীনের কোম্পানিগুলো যেন তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করে। তিনি বলেন, গত বছর জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে অধ্যাপক ইউনূস চীনের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে চীনের দুটি কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে অফিস স্থাপন এবং সোলার এনার্জিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। শফিকুল আলম বলেন, চীনের সোলার কোম্পানি ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু বাংলাদেশে তারা কোনো বাধার সম্মুখীন হবেন না। তিনি জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কত দ্রুত বাড়ানো যায় সে বিষয়টিও আলোচনায় স্থান পাবে। তিনি আরও জানান, বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে অন্য যে কোনো দেশের তুলনায় চীনের কোম্পানিগুলো সর্বোচ্চ বিনিয়োগ করেছে। প্রেস সচিব বলেন, আশা করছি এই সফরের পর আরও চীনা কোম্পানি বাংলাদেশে আসবে। চীনের হাসপাতাল চেইন যেন বাংলাদেশে যৌথ বিনিয়োগ করে সে বিষয়ে আলোচনা হবে বলে উল্লেখ করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহতের মামলায় রিমান্ড শুনানিতে আদালতে কাঁদলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে। সকাল ৯টা ৫০ দিকে শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। সকাল ১০টা ৮ দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে মিজানুর রহমান বাদশাহ রিমান্ড নামঞ্জুর এবং জামিন চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানিকালে শাহজাহান খান বলেন, মাননীয় আদালত আমাকে একটু সময় দেন, আমি কথা বলতে চাই। আদালত তাকে কথা বলার অনুমতি দেন। শাহজাহান খান বলেন, পিপি সাহেব বলেছেন আন্দোলনে পুলিশ গুলি করেছে, সেই অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি না, আমি জড়িত না।
কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে আসিবুর রহমানকেও আসামি করা হয়েছে, সে এখন জেলে। তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নাই। আমার প্রশ্ন, আমার ছেলে কি করেছে? আমি ঢাকায় থাকাকালে ছেলে মাদারীপুর ছিল, আপনি এখনই চেক করতে পারেন। আর সিরাজুল ইসলাম কে? তখন বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলেছেন। তবুও শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার জন্য আরও সময় চান। তিনি বলেন, একটু সময় দেন। ওনারা ভালোভাবে বিষয়টা বলতে পারেননি। চেয়ারম্যান 6টা হত্যা মামলার আসামি, আমি তার পক্ষে ছিলাম না, তাই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দিয়েছে। পরে আদালত তার 4 দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন শাহজাহান খান। শুনানি শেষে 10টা 40 মিনিটে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয় শাহজাহান খানকে। দায়িত্বরত পুলিশের সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। তখন তিনি বলেন, কথা বলা নিষেধ, কথা তো বলতে হবে, গণতান্ত্রিক দেশ। এরপর শাহজাহান খান বলেন, এদেশের মায়েরা বোনেরা এখন রাস্তায় নামছে উপদেষ্টার পদত্যাগের জন্য। পরে পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু জেল খেটেছি, আর জেল খাটতে চাই না। তিনি বলেন, দেশটাতে বহু বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে, দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। রোববার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। মির্জা আব্বাস বলেন, আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। তিনি বলেন, নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি, আমরা কোনো কিছুই বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইউনূস যে কথা বলেছেন তার কথা তিনি রাখবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাব। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের ফোকাসকে ঠিক রাখুন, আর যখনই ফোকাস ঠিক থাকবে তখন আপনি সফল হতে পারবেন। ধরুন আপনি ভালো গান গাইতে পারেন, কিন্তু আপনি ব্যবসাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন, কিন্তু সরাসরি গান আপনার এই ব্যবসায়িক ক্যারিয়ারে কোনো ফলাফল দেবে না। যখন আপনি ব্যবসার স্বার্থে গানকে ব্যবহার করতে পারবেন বা মানুষকে গানের মধ্য দিয়ে আকৃষ্ট করে আপনার ব্যবসায় নিয়োজিত করতে পারবেন, ব্যবসাকে শানিত করতে পারবেন, তখন এই যোগ্যতাটি আপনার ব্যবসার জন্যে সহায়ক হবে। কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, আমার মূল ফোকাস গান নয়, আমার মূল ফোকাস ব্যবসা। সেই ব্যবসার লক্ষ্যে, ব্যবসার সফলতার জন্য আপনাকে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই এগোতে হবে। কিন্তু এই ব্যবসা করতে গিয়ে আপনি যদি আরও অনুষঙ্গের সঙ্গে জড়িয়ে যান, গানের মতো আরও অন্যান্য বিষয়ের সঙ্গে নিয়োজিত হয়ে যান, তাহলে মূল ফোকাস বিঘ্ন ঘটবে। সুতরাং আপনি আপনার ফোকাসকে ঠিক রাখুন, সফলতাকে ছিনিয়ে আনুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে চীনের উত্থান ভারতের গ্লোবাল সাউথের নেতা হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার মতে, ভবিষ্যতের শক্তি কেন্দ্র হিসেবে আফ্রিকার সম্ভাবনার দিকে নজর দেওয়া উচিত ভারতের। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। দিল্লিতে 4র্থ জেনারেল বিপিন রাওয়াত স্মারক বক্তৃতায় জেনারেল দ্বিবেদী বলেন, চীনের প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে উত্থান জটিলতা বৃদ্ধি করেছে, প্রতিযোগিতা তৈরি করেছে এবং গ্লোবাল সাউথের স্বাভাবিক নেতা হওয়ার পথে ভারতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ভারতীয় এই সেনাপ্রধান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলোও তুলে ধরেন। জেনারেল দ্বিবেদী বলেন, আমাদের বারবার অবরুদ্ধ করা হয়েছে, যার ফলে আমাদের সরাসরি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খুব কম। এমনকি ব্রিক্সও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। শক্তিশালী মার্কিন ডলারকে উল্টে দেওয়ার জন্য এর কথিত প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে প্রকাশ্যেই ধাক্কা খেয়েছে।
এর আলোকে আমাদের এসসিও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা উচিত। তিনি জাতীয় নিরাপত্তায় উদীয়মান প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তিগত দক্ষতা প্রতিরোধের নতুন রেওয়াজ হয়ে উঠেছে এবং বাণিজ্য ও নিরাপত্তার নতুন কেন্দ্র হয়ে উঠেছে তথ্য। জেনারেল দ্বিবেদী বলেন, নিরাপত্তা হলো যুদ্ধ পরিচালনা এবং যুদ্ধ প্রতিরোধের স্বাস্থ্যকর ক্ষমতা, স্বাস্থ্যকর সামরিক বেসামরিক সমন্বয়, আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প ভিত্তি জাতীয় পর্যায়ে দ্বৈত ব্যবহারের সম্পদ, সময় কাঠামোর সুজ্ঞাত এবং ক্ষমতাপ্রাপ্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং নাগরিক যোদ্ধাদের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনারেল দ্বিবেদী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনুন যাতে গ্লোবাল সাউথের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হবে। আলোচক বা মধ্যস্থতাকারী হিসেবে সংঘাত নিরসনে সক্রিয় ভূমিকা পালন করুন। মানবিক কারণে বিশ্বজুড়ে ভারতীয় প্রবাসীদের ইতিবাচক শক্তিকে কাজে লাগান। বিশ্ব বাণিজ্যের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করুন। গ্লোবাল সাউথের উত্থানকে সক্ষম করুন। উন্নত আর্থসামাজিক উন্নয়নের জন্য দরিদ্রদের সাথে অতিরিক্ত সম্পদ ভাগাভাগি করার ক্ষেত্রে নেতৃত্ব দিন। তিনি আরও বলেন, শান্তিরক্ষা অভিযানের নেতৃত্ব দিন, যতক্ষণ সম্ভব প্রতিরোধমূলক উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্রকে রাজনৈতিক সম্পদ হিসেবে সমর্থন করুন। উত্তর পূর্ব ভারতে বামপন্থী চরমপন্থার বিরুদ্ধে ও জম্মু কাশ্মীরে GWT পরিচালনা করুন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে ভারতীয় সেনাবাহিনী জাতির সাথে একত্রিত এবং সংহত থাকবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।